নমস্কার বন্ধুরা। আজ আমি কিছু মনুষ্যত্বের উদাহরণ দেই, কিছু টিভিতে দেখা, কিছু চাক্ষুষ। টিভির দেখা প্রথম বলি ভদ্রকের কথা। উড়িষ্যায় বন্ধুরা, দক্ষিণের দিকে ট্রেনে করে গেলে ভদ্রক স্টেশন পড়বে। সেখানে এক ভদ্রলোক, তার পেশা, কারুর বাড়িতে সাপ বেরোলে ওনাকে ডাকলে উনি গিয়ে সাপ ধরে ব্যাগে পুরে নিয়ে চলে যান। সেরকম ভদ্রকের এক মাটির বাড়ির টালির চালের কুঁড়ে ঘরে ওনার ডাক পড়ল। উনি গেলেন, গিয়ে দেখেন এক 7-8 ফিট লম্বা শঙ্খচূড় অর্থাৎ কিংকোবরা টালির চালে বসে রয়েছিল। অনেক কসরত করে মাটির ঘরের মেঝেতে নামানো হলো। মাটিতে পড়েই ওই 7-8 ফিট শঙ্খচূড় প্রায় 4 ফিট উঁচু ফণা তুলে ওই ভদ্রলোকের দিকে তাকালো, দুজনে মুখোমুখি। ওই ভদ্রলোক চোখাচোখি ওই শঙ্খচূড়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে ওনার একটা হাত নিয়ে শঙ্খচূড়ের ফণার ওপরে হাত নিয়ে গিয়ে ঠিক বাড়ির পোষা কুকুরের মতো মাথায় যেভাবে বাড়ির পরিবারের সদস্যরা হাত বুলিয়ে দেয় সেরকমভাবে হাত বুলালেন। তারপরে দেখলাম ওই শঙ্খচূড় ফণাটা খানিকটা নিচে নামালো, পোষা জানোয়ারের মতো। মনুষ্যত্ব দেখলাম টিভিতে ওই শঙ্খচূড়ের। এরপর চলি আফ্রিকায় টিভির মাধ্যমে। এক সিংহকে দেখলাম অন্তত 10-12টা হায়না তার বেশি হবে সংখ্যায় আক্রমণ করেছে চারপাশ থেকে। সিংহ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এরকম কিছুক্ষণ চলার পর কোত্থেকে আরেকটা সিংহ হাজির। ওই সিংহের অবস্থা দেখে হায়নাগুলোকে আক্রমণ করলো। এবারে 2 সিংহ মিলে হায়নাগুলোকে আক্রমণ করলো, আর হায়নাগুলি এবার পিট্টান দিল। এরপর সেই আক্রান্ত সিংহকে দেখলাম তার সাহায্যে আসা সিংহের মাথায় নিজের মাথা ঘষে দিল কৃতজ্ঞতা বশত। মনুষ্যত্ব দেখলাম। এবার আফ্রিকারই আরেক জঙ্গলে চলি টিভির মাধ্যমে। এক ওয়েল্ডার বিস্ট নদীতে জল খেতে গিয়ে এক জলে ডুবে থাকা কুমির হঠাৎ এসে তার পায়ে কামড়ে ধরল। ওই তৃণভোজী চার পেয়ে খুব টানাটানি করতে লাগলো নিজেকে বাঁচানোর জন্য, কিছুতেই পারছে না। এমন সময় কোথা থেকে হাজির এক বড়সড় জলহস্তী। সে গিয়ে আক্রমণ করলো ওই কুমিরকে। বোধহয় বলল, তুমি আমার মতো তৃণভোজী হবে না কেন? এই তৃণভোজীকে ছেড়ে দাও। কুমির ছাড়তে বাধ্য হলো। উইল্ডারবিস্ট ছাড়া পেল। জলহস্তির মনুষ্যত্ব দেখলাম। এবার যাই এলাহাবাদে যে বাড়িতে ভাড়া থাকতাম। ছুটির দিন, শীতকালের সকালবেলা, সোনালি রোদ। আমি আমার বছর আড়াইয়ের মেয়েকে নিয়ে ছাদে গেলাম। ছাদে রোদ পোহাতে সঙ্গে বাড়িওয়ালার পোষা কুকুর ভুলুও গিয়েছে। ভুলু শীতের সকালে রোদ পোহাতে লাগলো। আমি একটু অন্যমনস্ক ছিলাম। হঠাৎ আমার শিশুকন্যা ছাদে পড়ে থাকা একটা কাঠের টুকরো নিয়ে ছুঁড়ে মারে, যেটা ভুলুর নাকে গিয়ে লাগে, আর যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। হঠাৎ নাকে চোট লাগাতে সে রেগে এগিয়ে এসে মেয়ের দিকে ঘেউ ঘেউ করতেই আমি সঙ্গে সঙ্গে মেয়েকে কোলে তুলে নিয়ে ভুলুকে বুকে দিই। এর কিছু পরে নিচে একতলার বাড়িতে চলে যাই। ভুলুর সঙ্গে সঙ্গে নেমে আসে। তারপর দেখি ও কুই কুই করছে। আমি বুঝিনি এর অর্থ। তারপর মেয়েকে কোলে থেকে নামিয়ে দিই। হঠাৎ আমি কিছু বোঝার আগেই ভুলু এগিয়ে এসে আমার মেয়ের গালে জিভ দিয়ে চেটে দিল। অর্থাৎ এই জন্যেই এতক্ষণ কুই কুই করছিল। অর্থাৎ যেন বলছে, সরি, ক্ষমা করে দাও তোমাকে ঘেউ ঘেউ করার জন্য।
এটাই মনুষ্যত্ব। আরেক ঘটনা, তখন আসামে পোস্টেড ছিলাম। আসামের কয়েকটা জেলা আর পুরো নাগাল্যান্ডের চার্জ ছিল আমার। একদিন নাগাল্যান্ডে গিয়েছি, সঙ্গে কয়েকজন স্টাফ। ফিরতে রাত হয়ে গেল। আসাম নাগাল্যান্ডের মাঝে একটা ঘন জঙ্গল, মাঝে জঙ্গল চিরে চওড়া মসৃণ রাস্তা। রাত 10টা হবে, স্বাভাবিক, চারদিকে অন্ধকার। আহ, আমি আমাদের জিপসি ড্রাইভারের পাশে আমি বসেছিলাম। গাড়ির হেডলাইটে দেখলাম সামনে 8-10টা হাতি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। রাস্তা বন্ধ। আমরা দাঁড়িয়ে পড়লাম। ড্রাইভার মন্টুচরণ নার্জারি খুব পরিষ্কার বাংলা বলতে পারত। বলা ভালো, বাঙাল টান ছিল কথায়। ও গণেশ ঠাকুরকে ডাকতে লাগলো। এরপর গাড়িতে কয়েকটা ফল ছিল, সেগুলো রাস্তায় গড়িয়ে হাতিদের সামনে ফেললো। কিন্তু হাতিরা নড়ে না। আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, কিছুই ভাবছি না, কারণ ওখানে ভাবার বা করার কিছু ছিল না। দুপাশে গভীর জঙ্গল, ওদিক থেকে কোনোভাবেই বেরোনো সম্ভব না। মিনিট 10 এইভাবে কাটলো। তারপর হঠাৎ মনে হলো একটু নড়াচড়া শুরু হলো। এদের যে সবচেয়ে বড় হাতিটা, সেই ওদের নেতা, আর সেই আড়াআড়িভাবে রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছিল। দেখলাম হাতির পালের গোদা আড়াআড়িভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু একদিকে পিছিয়ে গেল, অর্থাৎ তার সামনে খানিকটা রাস্তা খালি হলো, অর্থাৎ জিপসির যাওয়ার রাস্তা হয়ে যাবে। মনে হলো নীরবে আমাদের বলল, রাস্তা দিচ্ছি, চলে যাও। বোধহয় গণেশ ঠাকুর আমাদের কথা শুনেছেন। এই মনে করে আমরা গাড়ি স্টার্ট করে চলা শুরু করলাম। ওরা চুপচাপ দাঁড়িয়ে রইল। মনুষ্যত্ব দেখলাম। এরপর দেখি বিপরীত ছবিও। পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে। তার আগে চলে যাই আমার বালক বয়সে। স্থান এই নির্বাচনে বিশেষভাবে উল্লেখ হচ্ছে। জায়গাটা তমলুক। আমরা যে বাড়িতে কয়েক বছর ছিলাম, তার ঠিক সামনে বোধহয় 40 মিটার হবে। দিঘির পাড়ে রাস্তার ধারে একটা ছোট ঘেরা জায়গা, একটা সৌধ তার মাঝখানে। ওখানে আমরা বন্ধুরা খেলা করতাম আর সেই দিনের কথা কল্পনা করে আলোচনা করতাম। বয়স তখন আমার বছর 10 হবে। আলোচনার বিষয়, দূরে কোর্টের কাছে পুলিশ দাঁড়িয়ে ছিল। বন্দুক বন্দুক তাক করে এই দিকে গুলি চালালো এক স্বাধীনতাকামী মানুষের মিছিলের ওপরে, যার সামনে ছিলেন 75 বছর বয়সী বৃদ্ধা, নাম মাতঙ্গিনী হাজরা। গুলি খেয়ে উনি ওইখানেই লুটিয়ে পড়লেন। দেশের স্বাধীনতার জন্য বলিদান দিলেন, তাকে প্রণাম করি। কিন্তু তিনি কি এই জন্য বলিদান দিয়েছেন যে আজ সেই বাংলার কলকাতার উপকণ্ঠে নিমতাতে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে বিজেপির কার্যকর্তা ছেলে, যার ওপর তৃণমূলের আক্রমণ হচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে আহত হন এবং কিছুদিন পরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই বিজেপি কার্যকর্তার মা, 85 বছর বয়সী বৃদ্ধা শোভা মজুমদার। এও তো গণতন্ত্র রক্ষার জন্য বলিদান। যারা হত্যা করলো তারা কি পাবে? এই হত্যা করলো এই এই বৃদ্ধাকে? হ্যাঁ, একটা জিনিস পেয়েছে, অমনুষ্যত্বের উপাধি। আমি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম কেন নিলাম? উনিও বৃদ্ধা বীরাঙ্গনা ছিলেন। শুভ মজুমদারও তাই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে বলিদান। প্রথমেই প্রশ্ন করছি, এই দিন দেখবার জন্যে কি মাতঙ্গিনী প্রাণ দিয়েছিলেন? তার উপর এদেশের তখনকার শাসক, যারা সংখ্যায় অতি ক্ষুদ্র ছিল, ভীতু ছিল, তাই কাপুরুষের মতো ওই বৃদ্ধার ওপরে গুলি চালিয়েছিল। আর মাতঙ্গিনী পরিবর্তে কি পেলেন? একটা বাড়তি উপাধি, আজকের পশ্চিমবাংলার নেত্রীর ভাইপোর কাছ থেকে পাওয়া বর্ণ পরিচয়ের লেখার উপাধি। বেচারা মুনেশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আপনি যেই জাতিকে শিক্ষিত করার ভাঙা পণ নিয়েছিলেন, তার দশা দেখুন। এমনকি আপনার তৈরি যুগান্তকারী 2 প্রাথমিক স্তরের বই যা কত অশিক্ষিতকে শিক্ষিত করেছে, কত বিশাল জ্ঞানী গুণী পণ্ডিতের জ্ঞানের ভিত্তি স্থাপন করেছে, সেই কৃতিত্বটা পর্যন্ত এই যুগের মূর্খ নেতারা দিতে জানে না। এবং বোধহয় মাতঙ্গিনীকেও বলিদানী হিসেবে বা বলিদানের কারণ বা স্থান এই ভাইপোর জানা নেই। এটা অমনুষ্যত্বের আরেক উদাহরণ। আমাদের দেশ ভারতের সনাতন ধর্মের দেশ, আমাদের কৃষ্টি 10,000 বছরের প্রাচীন। এর আগে আমাদের জাতির কোনো পিতা ছিল না। হঠাৎ 1947-এর আগে পরে এই প্রাচীন ঐতিহ্যশালী জাতি আমাদের মাথার উপরে এক জাতির জনককে বসানো হলো এবং সেই জাতির জনক কোলে করে জাতির শিশুদের উপরে এক চাচাকে বসিয়ে দিল, যার পরিবারের বংশধর আজকের দিনে প্রথমে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে গোপন চুক্তি করেছে, যারা আমাদের সীমান্তে আক্রমণাত্মক অবস্থায় আছে। অর্থাৎ যে দেশ আমাদের বহু এলাকা দখল করে রেখেছে, ওই চাচার আমলে তার সঙ্গে গোপন চুক্তি করলো এই বংশধর, এই চাচার বংশধর। কিন্তু এত কিছু করেও কোনো লাভ না হওয়াতে এবার আমেরিকাকে ডাকাডাকি করছে ওই চাচার বংশধর, যাতে আমেরিকা তাকে প্রধানমন্ত্রীর গদিতে বসিয়ে দেয়। বন্ধুরা, এটা মনুষ্যত্বের বিপরীত না? যেখানে ভারত দ্রুত আত্মনির্ভরশীল হওয়ার রাস্তায় চলছে, চীনের থেকে আমদানি দ্রুত কমছে, যে আদানির নাম খুব শোনা যায়, যে মোদির সঙ্গে আদানির নাকি খুব বন্ধুত্ব, কিন্তু এটা বলে না আগে চীন থেকে সোলার এনার্জির যন্ত্রপাতি আসতো, এখন আদানি চীনকে প্রায় আউট করে দিচ্ছে। এই জাতির জনকের খোকাবাবু জাতির চাচার বংশধর, আর তার সঙ্গে বামপন্থীরা তাদের হাতে যত রকমের অস্ত্র আছে সব প্রয়োগ শুরু করলো। তার মধ্যে একটা দিল্লির বর্ডারে কিষাণ আন্দোলনের নামে পেশাদারি আন্দোলনকারীদের লাগানো। দেশের কোন বিরোধী পক্ষ বাদ গেল না। সবাই, যেমন শিবসেনা নেতা সঞ্জয় রাউত গেল রাকেশ টিকেতকেও সমর্থন দিতে, উৎসাহ দিতে। দিল্লিতে দেশের এক নম্বর পরিবারের রাজকুমার গিয়েছিল উৎসাহ দিতে। এনসিপির হেড মহারাষ্ট্র সরকারের ঠাকুরদা কৃষি আইনের বিরোধিতা করে যাচ্ছে, যেখানে তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থাকাকালীন মহারাষ্ট্রের সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা হয়। আবার তিনি ওই কৃষককে আত্মহত্যায় বাধ্য করা কৃষি আইন পাল্টাতে উনি বাধা দিচ্ছেন। এখন ওই কংগ্রেস, ওই এনসিপি, শিবসেনা মিলে হত্যা, আম্বানির প্রাসাদের নিচে জিলেটিন স্টিক রাখা পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার দীর্ঘদিন সাসপেন্ড থাকা অবস্থায় শিবসেনা পার্টি জয়েন করে এবং নেতা হয়ে যায়। সেই শিবসেনা পরে আবার সাসপেনশন সরিয়ে চাকরিতে পুনরায় নিয়োগ, একের পর এক দুষ্কর্ম করা, যেমন সুশান্ত সিং রাজপুতের হত্যা সাজানো হলো আত্মহত্যা বলে। এইসব কুকৃত্য একদিকে, আরেকদিকে এদের দেখা যাচ্ছে এই রাজ্যের বর্তমান সরকারি দলের মদত দিতে তৈরি ওই মহারাষ্ট্রের দুর্নীতির গার্বেজে ডোবা দলগুলি, রতনে রতন চেনে। এরা মাসতুতো ভাই বোন, এও এক মনুষ্যত্বের বিপরীতের উদাহরণ। ধন্যবাদ বন্ধুরা।